প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো একাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান অধ্যায় তৃতীয়। তো শুরুতে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। এতে করে আমার শ্রম সার্থক হবে, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। আর তোমাদের বন্ধুদের মাঝে আজকের ভিডিওটি শেয়ার করো, এতে করে তারাও উপকৃত হবে। তো আমি আজকে যে অধ্যায় নিয়ে আলাপ করব তা হলো অধ্যায় তৃতীয় হিসাব। সিরিয়াল নাম্বার অবশ্য হলো, অর্থাৎ বিগত আমার ক্লাসগুলোতে 1 থেকে 15 পর্যন্ত দেওয়া আছে, তোমরা বিগত ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা। তো চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন হলো 16 নাম্বার, হিসাবের নাম, হিসাবের শ্রেণী এবং কারণ থাকবে। তো হিসাবের নাম হলো কাসেম অ্যান্ড সন্স। তো আমি লিখছি হিসাবের শ্রেণী, এটা ব্যক্তিবাচক হিসাব। ব্যাখ্যা হলো ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম বলে এটি ব্যক্তিবাচক হিসাব, এক কথায় শেষ। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম হলেই এটা ব্যক্তিবাচক হিসাব। তো সিরিয়াল নাম্বার আমি 17তে যাব। 17 নম্বর সিরিয়াল লিখলাম আমি বাটা হিসাব, এটা আয় ব্যয় হিসেবের সাথে জড়িত। আর ব্যাখ্যায় আমি লিখছি বাটা প্রদান করলে খরচ এবং পাইলে বা পেলে আয়, তাই আয় ব্যয় হিসাব। অর্থাৎ বাটা মানি হলো, মনে করো একটা লোককে আমরা বিভিন্ন এই যে কোথাও যদি দোকানে আমরা কিছু কিনতে যাই, লেখা থাকে 10% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, বিভিন্ন ধরনের ছাড় থাকে, তাই তো। তো ছাড় যদি আমরা কাউকে দিই তাহলে আমার খরচ, আর যদি ছাড়টা যদি আমরা পাই তাহলে আমাদের আয়। এই জন্য বলা হয়েছে এটা আয় এবং ব্যয়। বাটা প্রদান করলে কাউকে আমরা দিলে আমার খরচ এবং পাইলে আয়, যার জন্য আয় ব্যয় হিসাব। তো তোমরা আশা করি সিরিয়াল নাম্বার 17 বাটা হিসেব বুঝতে পারছো। এরপরে সিরিয়াল নাম্বার 18 বকেয়া খরচ। তো এই সিরিয়াল নাম্বার 18 বকেয়া খরচ সম্বন্ধে আমি একটু ব্যাখ্যা দেব। বকেয়া খরচ এই কথার অর্থ হলো বর্তমানে আমরা কোনো একটা জিনিস ক্রয় করছি কিন্তু টাকা দিই নাই। এই যে ক্রয় করলাম এটা আমার খরচ, কিন্তু খরচটা কি বকেয়া, টাকা আমি দিই নাই, যার জন্য এটি ব্যক্তিবাচক হিসাব। তো আমি ব্যাখ্যা করছি, এটি কোনো ব্যক্তির পাওনা যা ভবিষ্যতে পরিশোধ করতে হবে। নিশ্চয় তোমরা বুঝতে পারছো। অর্থাৎ আমরা যে ধারে বা বাকিতে মাল কিনলাম, এই জন্য বলা হয়েছে এটি কোনো ব্যক্তির পাওনা, এই টাকাটা কেউ আমাদের থেকে পাবে, এই জন্য এটি ব্যক্তিবাচক হিসাব। তো এই সিরিয়াল নাম্বার 19 প্রাপ্য আয়, আমি লিখছি ব্যক্তিবাচক হিসাব। আয় মালিকের প্রাপ্য, তাই ব্যক্তিবাচক হিসাব। তো শিক্ষার্থীবৃন্দু, আমি একটু প্রাপ্য হিসাব সম্বন্ধে একটু ব্যাখ্যা করব। প্রাপ্য হিসাব মানে কারো থেকে আমরা টাকা পাবো, টাকাটা পাইনি, ভবিষ্যতে পাবো। প্রাপ্য হিসাব, প্রাপ্য আয় অর্থাৎ এন্ট্রি হলো আয়ের ক্ষেত্রে, এটা আয়বাচক এন্ট্রি। মনে করো মাল বিক্রি করছি ধারে, আমরা প্রতিষ্ঠানের মাল ধারে বিক্রি করছি, তো তার থেকে টাকা পাবো না, পাবো। তো এটা বিক্রির মাধ্যমে হয়েছে। আর আমরা সবাই স্বাভাবিকভাবেই জানি বিক্রি করলে আয় হয়, আর আয়টা, ব্যবসায়ের আয়টা একমাত্র পাওয়ার মালিক হলো মালিক। ব্যবসায়ের আয় এটা একমাত্র পাওয়ার যোগ্য ব্যক্তি হলো মালিক, আর মালিক একজন ব্যক্তি, যার জন্য এটি ব্যক্তিবাচক হিসাব। তো আমি ব্যাখ্যা লিখছি আয় মালিকের প্রাপ্য, তাই ব্যক্তিবাচক হিসাব। তো শিক্ষার্থীবৃন্দু, তোমরা আশা করি সিরিয়াল নাম্বার 19 বুঝতে পারছো। এরপরে আমি সিরিয়াল নাম্বার 20-এ যাব। তো 20 আমি একটু আগে ব্যাখ্যা করি। প্রশ্ন হলো কুঋণ সঞ্চিতি। আচ্ছা, কুঋণের ব্যাপারটা আগে আমি একটু বলি। যদিও বিগত ক্লাসে, এর আগের ক্লাসে কুঋণে আমি ব্যাখ্যা করছি, তো এখন আবার নতুন করে বলবো। কুঋণ মানে আমরা যাদের নিকট মাল ধারে মাল বিক্রি করছি, কিন্তু এই লোকগুলো টাকা দিবে না। এটা অনেক কারণে হতে পারে। হয়তো সে দেউলিয়া হয়ে গেছে, হয়তো সে কোনো প্রভাবশালী, হয়তো তার মৃত্যু হয়েছে, বা সে বর্তমানে সম্পদহারা, বা তার মৃত্যুবরণ হয়েছে, কিংবা সে দিবে না, সে এলাকার ত্রাস বা সন্ত্রাস, হ্যাঁ, বা কোনো একটা কারণে তার থেকে আমরা টাকাটা পাবো না। এটা ব্যবসায়ের একটা ক্ষতি। তো এই ব্যবসায়ের যে এই ক্ষতি হয়, ক্ষতিটা পোষানোর জন্য প্রত্যেক বছর এই ধরনের কুঋণ প্রত্যেক বছরে হয়। তো এই ক্ষতির বিপরীতে, মানে ক্ষতিকে মোকাবেলা করার জন্য, মানে পোষানোর জন্য ব্যবসায়ের প্রত্যেক বছর আয় থেকে কিছু টাকা জমানো হয়। আর
এরে বলে কুঋণ সঞ্চিতি। এই যে ক্ষতির বিপরীতে যে টাকাটা আয় থেকে ব্যবসায়ী নীতিলাভ থেকে জমানো হয় এটাকে বলে কুঋণ সঞ্চিতি। তো এই ব্যবসায়ের যে আয় আয় আর আয়টা কার? একমাত্র আয়টা হলো মালিকের। ব্যবসায়ের আয়টা কার? মালিকের। তো যাক, তো কুঋণ সঞ্চিতি আমরা যে টাকাটা আমরা জমাচ্ছি এটা ব্যবসায়ের আয় ছিল, আয়। তো যার জন্য আমি লিখছি এটা আয় ব্যয় হিসাব। তো ব্যাখ্যা লিখছি ব্যবসায়ের মুনাফা হতে সৃষ্টি হয় বলে তাই আয় ব্যয় হিসাব। তাহলে এই যে ক্ষতির বিপরীতে যে সঞ্চিতিটা তৈরি করতেছি আমি, এটা এটা ব্যবসায়ের আয় থেকে তৈরি হয়, আয় থেকে হয় বিদায় এটি আয় ব্যয় হিসাব। ব্যবসায়ের মুনাফা হতে সৃষ্টি হয় বলে তাই আয় ব্যয় হিসাব। তো শিক্ষার্থীবিন্দু, এরপরে সিরিয়াল নাম্বার 21, 21 নাম্বার আমরা দেখব। আচ্ছা, 21 নাম্বার আমি একটু ব্যাখ্যা করি। আমি লিখছি অগ্রিম প্রদত্ত খরচ। তো অগ্রিম প্রদত্ত খরচ কি প্রথমত আমরা জেনে নিই। অগ্রিম প্রদত্ত খরচ এ কথার অর্থ হলো দেয় হওয়ার পূর্বে খরচ প্রদান করা হয়েছে। দেয় হওয়ার পূর্বে খরচ প্রদান করা হয়েছে এ কথার মিনিংস হলো, মনে করো আমরা একবারে পারিবেশিকভাবে আমরা ক্লিয়ারলি বুঝি। মনে করো তুমি কোনো একটা বাসায় ভাড়া থেকেছ, ধরে নাও এখন মে মাস। তাহলে তুমি বাড়িওয়ালাকে ভাড়া দিবে কোন মাসের? মে মাসের টাকা। স্বাভাবিক, তুমি ভাড়া দিবে কোন মাসের? মে মাসের। কিন্তু তুমি ভাড়া দিয়ে দিছ মের পরে জুন, জুলাই, আগস্ট, মনে করো আরও 3 মাস বাড়তি দিয়ে দিছো। এই যে বাড়তি দিছো, এই বাড়তিটা তুই তোমার খরচ? আদৌ না, এটা খরচ এখনো হয়নি, কেননা ওই মাসগুলো তুমি থাকো নাই। আর এটাকে বলে অগ্রিম খরচ, মানে খরচ এখনো হয়নি, হওয়ার আগেই টাকা দিয়ে দিছো, এটাকে বলে অগ্রিম খরচ। এই জন্য আমি পাশে লিখছি দেয়, মানে এখনো দেওয়ার মতো সময় হয়নি, দেয় হওয়ার পূর্বে, মানে দেয় হওয়ার আগে খরচ প্রদান করা হয়েছে। হ্যাঁ, আর এর সাথে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত, তাই ব্যক্তিবাচক হিসাব। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো। অগ্রিম যদি কাউকে দিয়ে দিই, আর যাকে দিচ্ছি তিনিও একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান, এই জন্য এটি ব্যক্তিবাচক হিসাব। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 6টা লেনদেন আলাপ করলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা 7টা লেনদেন আলাপ করব। এরপরে আমরা এই হিসাবটা অর্থাৎ এভাবে হিসাবের শ্রেণী, যে আমরা হিসাবের নাম, হিসাবের শ্রেণী, কারণসহ ব্যাখ্যা করি, আমরা এই ধরনের ম্যাথগুলো বাদ দিয়ে আমরা সরাসরি একটা পরিপূর্ণ একটা ম্যাথ করব। তো শিক্ষার্থীবৃন্দু, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, আজকের ভিডিওটি তোমরা শেয়ার করো, তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, এতে তারাও উপকৃত হবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী অন্য কোনো ক্লাসে।